ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক কে? মহেন্দ্র সিং ধোনি নাকি সৌরভ গাঙ্গুলি? কিংবা যদি আপনাকে প্রশ্ন করা হয় বিরাট কোহলি রেকর্ড কিছু ক্ষেত্রে সচিন রমেশ তেন্ডুলকারকে ছাপিয়ে গেলেও বিরাট কি সত্যি সচিনের থেকে বড় মাপের ব্যাটসম্যান? এর উত্তর কি আপনার কাছে থাকবে? মানে আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি তা হলো, সময়ের নিয়ম অনুসারে ভারতীয় ক্রিকেটে এত সব কিংবদন্তি জন্ম হয়েছে যে তারা পরবর্তীকালে সাফল্যের খতিয়ানে একে অপরের সঙ্গে তুলনায় জড়িয়ে পড়েছেন। কিন্তু আপনারা যদি ভারতীয় ক্রিকেটকে গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই তারকা এবং তুলনার বাইরেও এমন কিছু ব্যক্তিত্বের জন্ম ভারতীয় ক্রিকেট দিয়েছে যারা বিতর্কহীনভাবে সাফল্যের শিখরে পৌঁছেছেন। এরা তারকা নন, কিন্তু এদের ব্যাপ্তি কোনো অংশে তারকার থেকে কম নয়। তাদের নিয়ে আলোচনা কম, কিন্তু তাদেরকে কোনোভাবে আপনি ইগনোর করতে পারবেন না। অন্তত ভারতীয় ক্রিকেটের ইতিহাস যতদিন থাকবে ততদিন কিন্তু তারকা সুলভ ব্যক্তিত্বের বাইরে বেরিয়েও এই মানুষগুলোর হিসেব আপনাকে করতে হবে এবং আপনাকে রাখতে হবে। উদাহরণ চান? চোখ বন্ধ করলে যে নামটি ভেসে আসে তা হলো রাহুল দ্রাবিড়, যিনি কুখ্যাত চ্যাপেল দুনিয়ার অধিনায়ক ছিলেন। এমনকি এমন একটা সময় ভারতীয় ক্রিকেট দলের কোচ হয়েছিলেন যে সময় গোটা ভারত রোহিত বনাম বিরাট কোহলির এই যে বিতর্ক, সেই বিতর্কে দ্বিধাগ্রস্ত এবং দ্বিখণ্ডিত। অর্থাৎ তারকা না হয়েও সাফল্যের শিখরে যদি পৌঁছাতে হয় তাহলে রাহুল দ্রাবিড় হতে হয়, যা বিভিন্ন সময় বিশেষজ্ঞরা বলেন। এবার প্রশ্ন হলো, আমি রাহুল দ্রাবিড়ের কথা কেন বললাম? রাহুল দ্রাবিড়ের মধ্যে এক অদ্ভুত স্বভাব ছিল। বিতর্ক থাকে মানে সে অর্থে ছুঁতে পারেনি, কিন্তু যখনই তিনি দায়িত্ব নিয়েছেন তখনই কোনো না কোনো বিতর্কের সামনে তিনি এসে দাঁড়িয়েছেন। এখন প্রশ্ন হলো, বঙ্গ বিজেপির বর্তমান যে অবস্থা, অর্থাৎ বিতর্কের আগ্নেয়গিরির যে অবস্থা, সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত থামাতে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব যাকে দাঁড় করিয়ে দিলেন, তিনি কি ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের মতোই বঙ্গ বিজেপির রাহুল দ্রাবিড় হতে পারবেন? প্রশ্নটা যদি করি, উত্তরটা কি হবে? আজকের এই এপিসোডে সেই উত্তর দেওয়ারই আপনাদের চেষ্টা করব। শ্রমিক ভট্টাচার্য, আপনারা ইতিমধ্যেই জানেন তিনি বঙ্গ বিজেপির নতুন প্রদেশ সভাপতি। অর্থাৎ সভাপতি মানে দায়িত্ব অনেক, কিন্তু প্রশ্ন অনেক। এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে অবস্থা, যেরকম খবর আমাদের সামনে আসে তাতে কিন্তু শ্রমিক ভট্টাচার্যর কাজটা অত্যন্ত কঠিন, কিছুটা রাহুল দ্রাবিড়ের থেকেও কিন্তু কঠিন। কেন আমি বলছি এ কথা? কারণ বর্তমান সময়ে বড় বেশি বিতর্কে জড়িয়েছে বঙ্গ বিজেপি। কখনো শুভেন্দু বনাম দিলীপ, কখনো দিলীপ বনাম সুকান্ত, কখনো শুভেন্দু অনুগামী ভার্সেস দিলীপ অনুগামীদের যুদ্ধ বঙ্গ বিজেপিকে কিন্তু ছাড়কার করে দিয়েছে। অর্থাৎ প্রশ্ন উঠেছে যে শাসকের বিরুদ্ধে লড়ার জন্য বিরোধী হিসাবে বিজেপিকে একজোট হওয়া উচিত ছিল, সেই বিজেপি নিজেদের লড়াই থামাতেই কিন্তু বড় বেশি ব্যস্ত। কিছুদিন আগেই বিজেপির একজন সম্পাদক সরাসরি শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে একটি ফেসবুক পোস্টও কিন্তু করেন। বিতর্কের মুখে সেই পোস্টও কিন্তু তাই তিনি ডিলিট করে দেন। অর্থাৎ বোঝাই যায় বিজেপির ভিতরে নব্য এবং আদির যে লড়াই, তা কিন্তু বিজেপির যে সাম্রাজ্য তাতে ফাটল ধরিয়েছিল। আর এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সেই ফাটলটাকেই কিন্তু মেরামত করতে চাইলেন। নাম শোনা গেছে অনেকের, মানে অনেকে বলছিলেন মহিলা মুখ্যমন্ত্রীর বিপক্ষে লড়ার জন্য মহিলা মুখকে এগিয়ে দেওয়া উচিত, অগ্নিমিত্রা পালকেই করে দেওয়া হোক সভাপতি। অনেকে বলছিলেন সুকান্ত মজুমদারই থাকুক, কারণ 2026-এর আগে যদি সুকান্তকে সরানো হয় তাহলে বড় বেশি রিস্ক হয়ে যাবে। তিনি সংগঠনটি দেখেছেন, তিনি সংগঠনটি বোঝেন এবং বর্তমানে তারই লোক সংগঠনের মাথায় কিন্তু বসে আছেন। এই 8 মাস আগে এত বড় রিস্ক বঙ্গ বিজেপি তাহলে নিল কেন? উত্তরটা কিন্তু প্রথমেই যেটা আসে তা হলো নব্য বনাম এই যে প্রবীণ বিজেপির যে লড়াই, যা কিন্তু বিজেপির নিচু লেভেল কর্মীদের অবধি ছড়িয়ে গেছে, ঠিক সে জায়গাটায় আটকানোর চেষ্টা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব করেছেন শ্রমিক ভট্টাচার্যকে মুখপাত্র হিসাবে আগে বসিয়ে পরে সভাপতি হিসাবে বসিয়ে। শ্রমিক ভট্টাচার্য এমন একটি ক্যারেক্টার যার কিন্তু বিজেপি সত্তা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই। আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো এই রাজ্যে বিজেপি যখন কেউ করতো না তখনকার সময় তিনি বিধায়ক।
কালকে তিনি বলছিলেন তিনি হাওড়ার কোনো একটি জায়গার যুব মোর্চার দায়িত্ব নিয়ে রাজ্যে বঙ্গ বিজেপির হয়ে পথ চলা শুরু করেন, আর এখন তিনি রাজ্য সভাপতি। অর্থাৎ শ্রমিক বড় বিজেপি নাকি ছোট বিজেপি, এই প্রশ্ন তোলার জায়গা অন্তত নিচু তলার কর্মীরা অন্তত দেখাবে না, যা বর্তমানে নব্য কিছু বিজেপি নেতাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় সোশ্যাল নেটওয়ার্কে উঠেছে। নিঃসন্দেহে এটি মাস্টার স্ট্রোক। কিন্তু প্রশ্নটা হলো, বিজেপি এখন শ্রমিক ভট্টাচার্যকে বসিয়ে সত্যি কি সেই ফাটল মেরামত করতে পারবেন? কারণটা কি? কারণটা হলো শ্রমিক ভট্টাচার্যের বাগ্মিতা অনেকের থেকে অনেকটা এগিয়ে দিয়েছে তাকে। তার জ্ঞান, তার রাজনৈতিক দর্শন, তার প্রজ্ঞা, তার শিক্ষা নিঃসন্দেহে বর্তমান সময়ে সভাপতি হিসাবে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকেও ছাপিয়ে যেতে পারে। কিন্তু মাঠে ময়দানে নেমে লড়াই করেছেন শ্রমিক ভট্টাচার্য, সেই নজির কিন্তু বর্তমানে খুবই কম। বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির নিচুতলার কর্মীরা দেখতে কি চান? দেখতে চান তৃণমূলের এই দুর্নীতি এবং অপশাসনের বিপক্ষে কে দৌড়ে যাচ্ছেন, কে পাল্টা আগ্রাসন দেখাচ্ছেন, কে একের পর এক স্লোগানে তৃণমূলকে ধরাশায়ী করছেন। সেক্ষেত্রে বঙ্গ বিজেপির বিভিন্ন নিচুতলার কর্মীদের এক্সপেকটেশনের জায়গা তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীকে নিয়ে। কারণ বিরোধী দলনেতা হিসাবে তিনি যে লড়াই করছেন তা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। সে লড়াই ঠিক কি ভুল প্রশ্ন উঠতে পারে, সে লড়াই শেষ অবধি জিতবে না হারবে সেই প্রশ্ন উঠতে পারে। কিন্তু যে চেষ্টা উনি মাঠে ময়দানে নেমে করছেন, তা কি শ্রমিক ভট্টাচার্য মাঠে ময়দানে নেমে আমাদের রাজ্যের পুলিশ এবং প্রশাসনের বিপক্ষে করতে পারবেন? এই প্রশ্ন কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে উঠবে। কিন্তু কালকে শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় সাম্প্রতিক সময় সেরা রাজনৈতিক বক্তৃতা হতে পারে সেই সমগ্র ভাষণটি। তিনি যেখান দিয়ে শুরু করেছেন এবং যেখানে শেষ করেছেন, এ এক ঐতিহাসিক দলিল হতে পারে। তিনি স্বাধীনতার কথা বলেছেন, তিনি শ্যামাপ্রসাদের কথা বলেছেন, সব থেকে ইম্পর্টেন্ট তিনি এমন একটা সময়কে আঁকড়ে ধরে ভবিষ্যতে স্বপ্ন দেখাতে চেয়েছেন, যা কিন্তু সচরাচর বঙ্গ বিজেপির কোনো নেতারা ওই রকম খোলা মঞ্চে এর আগে করেনি। বঙ্গ বিজেপি যেভাবে রাজনীতি করার বর্তমানে চেষ্টা করছেন তা কিন্তু পরিষ্কার এই সময় হিন্দুত্ববাদকে আঁকড়ে ধরে বাঙালিকে জাগানোর চেষ্টা। অর্থাৎ যেভাবে সংখ্যালঘু তোষণ করে তৃণমূল রাজ্যের 12টা বাজিয়ে দিয়েছে, তার পাল্টা ন্যারেটিভ হিসাবে বিজেপি হিন্দুদের পাশে আছে, হিন্দুদের আমরা ক্ষতি হতে দেব না, আমরা হিন্দুত্ববাদে বিশ্বাসী, এই রাজ্যে হিন্দুরাই থাকবে, এই রকম একটা ইমেজ কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য বললেন সংখ্যালঘুদের হাতে পাথর নয়, তিনি কলম ধরিয়ে দিতে চান। অর্থাৎ বার্তাটা স্পষ্ট, তিনি জানেন এই রাজ্যে 95টা বিধানসভা অঞ্চল সংখ্যালঘু দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি সেই ভোটগুলো কোনোভাবে বিজেপি না পায় তাহলে কিন্তু 2026-এ বিসর্জন দেওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, তিনি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন সংখ্যালঘুরা এগিয়ে আসুন, সংখ্যালঘুদের ঠকাচ্ছে এই তৃণমূল সরকার। আপনারা বাংলাদেশের অবস্থা দেখুন, আপনারা সকলে যদি একজোট হয়ে লড়াই না করতে পারেন তাহলে আমরা এই রাজ্যে শিল্প আনতে পারবো না, আমরা কর্পোরেট মজুরিদের দূর করতে পারবো না। বর্তমানে 18,000 টাকা স্যালারি পায় যুবকরা, আমরা সেই প্রথাকে বন্ধ করতে পারবো না। অর্থাৎ এই প্রথম কোনো বিজেপি সভাপতি বর্তমান সময়ে দাঁড়িয়ে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখালেন, যা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য। কিন্তু আমাকে প্রশ্ন করতেই হবে, তাহলে কি শুভেন্দু অধিকারী যে হিন্দুত্ববাদের রাজনীতি বর্তমানে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেই পথ থেকে সরে আসতে চাইলেন শ্রমিক ভট্টাচার্য? আজকে শ্রমিক ভট্টাচার্যের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে উনি বললেন একাডেমি চত্বরে আলোচনা হবে, যারা বামপন্থী বুদ্ধিজীবী, যারা নাটক করেন, যারা থিয়েটার করেন, সকলে আসুন, আগে 2026-এ তৃণমূলকে সরাই, তারপর আমরা বিরোধী পরিসরে একে অপরের সঙ্গে কথাবার্তা বলবো। সাম্প্রতিক সময় এত বড় স্টেটমেন্ট কিন্তু কেউ দেয়নি, যে দলটার বিরুদ্ধে এই বুদ্ধিজীবীদের বিপক্ষে একাধিক ক্ষেত্রে বিভিন্ন কুমন্তব্য করার অভিযোগ, তাদের সভাপতি বলছেন নাট্য ব্যক্তিত্বরা আসুন, যারা থিয়েটার করে তারা আসুন, আমরা একত্রে মিলে কথা বলি, বিরোধী স্পেসকে পরিসরটা বাড়াই এবং একাডেমি অঞ্চলে আমরা এরপর অনেক বিষয় নিয়ে আলোচনা করব।
দিলীপ ঘোষ এই বুদ্ধিজীবীদের নিয়ে কিন্তু অত্যন্ত খারাপ কিছু কথা বলেছিলেন, তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিতর্ক হয়েছে। শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বললেন তা কিন্তু আপনাকে প্রশংসা করতেই হবে, কারণ বিজেপি সভাপতি হিসাবে এই ধরনের কথা বলার নজির সাম্প্রতিক সময় কোনো বিজেপি নেতার নেই, কোনো রাজ্যের মানুষেরও তো নেই। যেখানে টলিউড সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, আদালতে কেস চলছে, অনির্বাণ ভট্টাচার্যের মতো নায়করা বলছে আমরা কাজ পাচ্ছি না, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপির কোনো রাজ্য সভাপতি বলছে যে আপনারা একাডেমিতে আসুন, তৃণমূলকে সরান, আপনারা আমাদের সমালোচনা করবেন করুন, কিন্তু এই রাজ্যে শাসকের বিসর্জন দিতে হবে, আমরা বিরোধী শক্তিশালী পরিসর তৈরি করব, যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তিনি বামেদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। শ্রমিক ভট্টাচার্য কোথায় রাজনীতিটা বসে করেছেন একটু ভাবার চেষ্টা করুন। কখনো তিনি স্টুডিওর সামনে, কখনো মুখপাত্র হিসাবে দল চরমতম বিতর্কে তাকে ঠেলে দিয়েছে। তিনি অঙ্কটা জানেন, তিনি সংগঠন জানেন কি জানেন না অনেক পরের প্রশ্ন, তিনি অঙ্কটা জানেন। সেই অঙ্কে বলছে যদি বামেদের ভোট না বিজেপির দিকে যায় তাহলে এই রাজ্যে তৃণমূলের বিদায় হওয়া কার্যত অসম্ভব। তিনি বামেদের আহ্বান করলেন, তিনি বললেন পতাকা ছেড়ে একসঙ্গে রাস্তায় নামুন, বিরোধী ঐক্যকে সংঘবদ্ধ করুন, যদি এই মুহূর্তে তৃণমূল যায় তারপর আপনারা আবার নিজেদের দলের পতাকা নেওয়ার কথা ভাববেন। অর্থাৎ এই রাজ্যে বেঁচে থাকা বাম এবং কংগ্রেসের যে 5 থেকে 6% ভোট শ্রমিক ভট্টাচার্য চাইলেন সেই ভোটে থাবা বসাতে এবং দুর্নীতির বিপক্ষে শক্তিশালী বিরোধী এক দল, একটা ঐক্য তৈরি করার চেষ্টা করলেন, যা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য এবং মাস্টার স্ট্রোকও বলা যায়। 2026-এর আগে আমার দৃঢ় বিশ্বাস যে ভাষায় কালকে শ্রমিক ভট্টাচার্য কথা বলেছেন সেই ভাষাতেই রাজ্য বিজেপি চলবে এবং তারা বারবার চাইবে বামেদের যে ভোট এখনো বামেদের দিকে যায় সেই ভোট যেন বিজেপির দিকে আসে এবং তৃণমূলের বিপক্ষে এই বিরোধী দল বিজেপি কিন্তু শক্তিশালী প্রতিরোধ যেন গড়ে তুলতে পারে। সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, তিনি বলেছেন এটা ভারতবর্ষ, আমরা একসঙ্গে থাকবো, এটা বাংলা, এটা বাংলাদেশ নয়, সকলকে একসঙ্গে থাকতে হবে। সংখ্যালঘুদের তিনি আহ্বান জানিয়েছেন, তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে সংখ্যালঘুর ভোট ব্যাংকে এখনো শাসক হিসাবে তৃণমূল আছে, সেই সংখ্যালঘুদের আমাদের কাছে আনতে হবে, কারণ ভোটের অঙ্কে সংখ্যালঘুদের ভোটটা প্রয়োজন, ঠিক যেমন প্রয়োজন বামেদের ওই 5% ভোট। প্রত্যেকটা শব্দ চয়নে তার নিখুঁত অঙ্ক জড়িয়েছিল, কখনো আবেগ মিশ্রিত গলায় তিনি বিভিন্ন কথাবার্তা বলেছেন, কিন্তু বর্তমান সময়ে কোনো রাজ্য সভাপতি বা কোনো রাজ্যের বিজেপি নেতা দাঁড়িয়ে আমাদের রাজ্যে কারখানা নিয়ে আসবো এই স্বপ্ন দেখাচ্ছেন, সেটাও কিন্তু 2026-এর আগে অত্যন্ত সবুজ এক সংকেত। বামেদের রাজনীতিটি কঠিন হলো কি হলো না সে পরের এপিসোডে আমি ব্যাখ্যা করব, কিন্তু রাহুল দ্রাবিড় কেন বললাম শ্রমিক ভট্টাচার্যকে, তার আভাসটা হয়তো পেলেন আপনারা, কারণ বহু বিতর্কিত বঙ্গ বিজেপি এই মুহূর্তে এমন একজন সেনাপতিকে সামনে দাঁড় করালো যিনি বিতর্কহীন, কিন্তু তিনি রাহুল দ্রাবিড়ের মতোই সাফল্যের শিখরে পৌঁছাতে চান। তিনি কি পারবেন রাহুল দ্রাবিড় হতে? প্রশ্ন কিন্তু উঠেই যায়। কালকে যে কথাগুলো তিনি বলেছেন তার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়েছে তৃণমূল বিরোধিতা, তিনি কিন্তু আরো সুগঠিত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন আদি এবং নব্যের মধ্যে লড়াই নেই, আজকে বিজেপি যেখানে গেছেন তার জন্য পুরনো কর্মীরা কিন্তু সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু নতুনরা না এলে দল বড় হবে না। নতুনরা মাথায় রাখবেন পুরনোরা ছিল বলেই বিজেপি আজকে এই জায়গায় গেছে, পাশাপাশি পুরনোরা মাথায় রাখবেন নতুনদেরও কিন্তু দলে নেওয়া প্রয়োজন। এটাকেই বলে অঙ্ক, যে অঙ্কটা মাঠে ময়দানে নেমে তৈরি হয়নি, যে অঙ্কটা মুখপাত্র হিসাবে টিভি স্টুডিওতে বসে খাতা পেন নিয়ে তৈরি হয়েছে, যে অঙ্কটা শতাংশের হিসাবে তৈরি হয়েছে ভোট ব্যাংকের রাজনীতিতে, যে অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন কি থেকে যায়, সংগঠন কি তিনি কি চাগায় দিতে পারবেন? সংগঠন কি উজ্জীবিত হবে? সংগঠনে যে সকল মানুষ বেনজল হয়ে থেকে গেছেন, যারা তলায় তলায় সেটিং এর রাজনীতিকে প্রশ্রয় দেন, তাদেরকে তিনি কি 8 মাসে আইডেন্টিফাই করতে পারবেন, নাকি তার স্বপ্ন ওই সেটিং এর চোরাবালিতে হারিয়ে যাবে? শ্রমিক ভট্টাচার্য সবকিছু নিয়ে কালকে কথা বললেও এই মুহূর্তে সব থেকে জ্বলন্ত যে ইস্যু তা হলো সেটিং, যেটা সিবিআই ইডি বারবার ব্যর্থ হয়েছে যে তদন্তগুলোয়,
সেই তদন্ত কিভাবে শেষ হবে সেই উত্তর কিন্তু পুরনো কর্মীদের বিজেপি সভাপতি কালকে দিতে পারেননি। অর্থাৎ বহু আলোক ছটার মধ্যেও এক দুটো অন্ধকার অংশও কালকে কিন্তু থেকে গেছে। আমার দৃঢ় বিশ্বাস বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্যের এই যাত্রাপথ অত্যন্ত কঠিন হলেও তিনি কিন্তু অঙ্ক কষেই এগোনোর চেষ্টা করবেন। আর সব থেকে বড় প্রশ্ন, তিনি কি রাহুল দ্রাবিড় হয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন? এমন একটা দলের দায়িত্ব, এমন একটা সময় তিনি নিয়েছেন যে রাস্তা কিন্তু কাটা বেছানো, যে রাস্তায় কিন্তু একটু এদিক ওদিক হলে বারবার তাকে তুলনা করা হবে দিলীপ ঘোষের সঙ্গে, বারবার তাকে তুলনা করা হবে সুকান্ত মজুমদারের সঙ্গে, কিংবা বারবার তাকে তুলনা করা হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই দৌড়টার সঙ্গে। তুলনা তো আসবেই, ঠিক যেমন সচিন বনাম বিরাটের এসছে, সৌরভ বনাম ধোনির এসছে। কিন্তু এর মাঝেও তিনি কি এর আগে যেমন সব বিতর্ক থামিয়ে দিতে পেরেছেন, এবারও সব বিতর্ক থামিয়ে দিয়ে সাফল্যের শিখরে ট্রফি হাতে কেন্দ্রীয় নেতৃত্বকে সেই বিশ্বকাপটা উপহার দিতে পারবেন? তিনি কি পারবেন বিসর্জন দিতে, এক নতুন বাংলা শুরু করতে, নাকি সকলের মতো তিনিও এই বঙ্গ বিজেপির জাহাজকে নিয়ে সমুদ্রে ডুবে যাবেন? প্রশ্ন কিন্তু উঠেই যায়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।